কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর দ্বিতীয় ম্যাচ হারের সঙ্গে পয়েন্টস টেবিলে 10 নম্বরে চলে এসেছে। এই পরিস্থিতিতে আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই দলই তাদের আগের ম্যাচগুলি হেরেছে। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক্য রাহানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাতে কেকেআরের সকল ফ্যানদের চমকে দিয়ে একটা নয় 3টে পরিবর্তন করে ফেলেছে, যা হায়দ্রাবাদের বিরুদ্ধে তাদের প্লেইং 11কে আরও শক্তিশালী করে তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 দেখব। তবে তার আগে আপনিও যদি কেকেআরকে কামব্যাক করতে দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। দুই দলের মধ্যে এখনো পর্যন্ত 27টা আইপিএল ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে কলকাতা 18টা ম্যাচে জয়লাভ করেছে এবং 9টা ম্যাচে হায়দ্রাবাদ জিতেছে। কেকেআর হায়দ্রাবাদের বিরুদ্ধে গত 8টা ম্যাচে 6টা ম্যাচে জয়লাভ করেছে, তাই কেকেআরের পাল্লা একটু ভারী এখানে। কিন্তু কেকেআরের সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট পাল্টে গেছে, সম্পূর্ণ টিম কম্বিনেশন পাল্টে গেছে, সেক্ষেত্রে এটা ধরে বসে থাকলে হবে না। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 3রা এপ্রিল সন্ধ্যা 7:30 মুখোমুখি হতে চলেছে। চলুন বন্ধুরা দেখে নি কেকেআরের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে তাদের প্লেইং 11-এ কাদের কাদের সুযোগ দিয়েছেন। বন্ধুরা ওপেনিংয়ে যদি আমরা দেখি, তাহলে কুইন্টন ডিককের সাথে আমরা দেখতে চলেছি মনীষ পান্ডেকে। হ্যাঁ, এখানটা একটু অবাক লাগছে, কিন্তু মনীষ পান্ডেকে আমরা ওপেনিংয়ে দেখতে চলেছি, কারণ আমরা আগের ম্যাচেই দেখেছিলাম মনীষ পান্ডে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলার চেষ্টা করেছেন। মনীষ পান্ডে যখনই কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, তিনি একটা ভালো ইনিংস খেলেছেন। কালকের ম্যাচে প্রতিটা প্লেয়ারই বাজে পারফরমেন্স করেছে, তবে তিনি কিন্তু ইনিংসটা চালিয়ে রাখার চেষ্টা করছিলেন। আউট হয়ে গেছেন সেটা আলাদা ব্যাপার। এরপর আমরা কুইন্টন ডিককের যদি কথা বলি, প্রথম ম্যাচে 0 করে আউট হন, দ্বিতীয় ম্যাচে 97 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং লাস্ট ম্যাচে অর্থাৎ মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি 1 রান করে আউট হয়ে যায়। তাই তার ওপর ভরসা করা কোনোভাবেই যাচ্ছে না। তাই ম্যানেজমেন্ট কুইন্টন ডিককের ওপর কোনোভাবেই ভরসা করতে পারছে না। তাই আমরা সুনীল নারিনের জায়গায় মনীষ পান্ডেকে দেখতে চলেছি। এরপর আমরা দেখতে পাবো অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকে। তিনি আসবেন 3 নম্বরে। যদিও একটা ভালো ইনিংস খেলার তিনি চেষ্টা করবেন আগের ম্যাচে এবং তার আগের ম্যাচে যদি কথা বলি, তিনি ভালো একটা রান করতে পারেননি, তবে তিনি অবশ্যই চাইবেন একটা ভালো পার্টনারশিপ করে দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে। এরপর আমরা দেখতে পাবো অঙ্কৃশ রঘুবংশীকে। এই ছেলেটাকে যদি দেখি, সত্যি কেকেআরের ভবিষ্যতের স্টার হতে চলেছে এবং ইন্ডিয়া টিমেরও ভবিষ্যৎ স্টার। আগের ম্যাচে এই প্লেয়ারটাকে দেখে মনে হচ্ছিল তিনি সত্যি একটা ম্যাচ খেলতে নেমেছেন, আর বাকি কাউকে দেখেই বোঝা যাচ্ছিল না যে তারা আইপিএল খেলতে নেমেছেন নাকি পাড়ার ক্রিকেট খেলছেন। এরপর আমরা দেখতে পাবো কেকেআরের সবচেয়ে মূল্যবান প্লেয়ার অর্থাৎ ভেঙ্কটেশ আয়ার, যাকে আমরা 24 কোটি টাকার কাছাকাছি পয়সা দিয়ে কিনেছি। হ্যাঁ, 24 কোটি টাকা দিয়ে কিনেছি বটে, কিন্তু তিনি 1 কোটি টাকারও পারফরমেন্স দেখাতে পারছেন না। তিনি বাজে পারফরমেন্স করছে 2025-এর আইপিএলে। আমি অকশনের পরেই বলেছিলাম যে তাকে কেনা মানে ফালতু হয়েছে কেকেআর ম্যানেজমেন্টের জন্য, কারণ তার জায়গায় তার উপরে যে টাকাটা ম্যানেজমেন্ট খরচা করেছে, সেই জায়গায় ফিল সল্টের মতো একজন ওপেনার ভালো আসতো, একজন উইকেট কিপার ভালো পেত, মিচেল স্টার্কের মতো একজন বিধ্বংসী ফাস্ট বোলার পেত, যিনি কেকেআরকে এর আগের বারে আইপিএলে জয়লাভ করতে সাহায্য করেছে। দিল্লির হয়ে তিনি এর আগের ম্যাচে 5টা উইকেট নিয়েছেন, যেটা কেকেআরের কোনো প্লেয়ার এখনো পর্যন্ত করে দেখাতে পারেনি। তাই এখান থেকে এটা বলাই যায় যে কেকেআরের 24 কোটি টাকা প্রায় জলে গেছে। এবার দেখার বিষয় তিনি এই ম্যাচে কি পারফরমেন্স দেখাতে পারেন। এরপরে আমরা দেখতে পাবো ফিনিশার লাইন আপ অর্থাৎ ট্রিপল আর, রিঙ্কু, রাসেল, রমনদীপ। এই জায়গায় কোনো পরিবর্তন হবে না। যদিও গত ম্যাচে এই 3জন প্লেয়ার সম্পূর্ণভাবে ফ্লপ, শুধুমাত্র রমনদীপ একটু ভালো পারফরমেন্স দেখিয়েছে, লাস্টের দিকে 4-6 কিছু মেরেছে। তাছাড়া বাকিদের পারফরমেন্স একেবারে বাজে। এই জায়গায় প্লেইং 11-এ আমরা কোনো প্রকার পরিবর্তন দেখতে পাবো না। এরপরে আমরা দেখতে পাবো সুনীল নারিনকে। হ্যাঁ, এটা শুনতে হয়তো একটু অবাক লাগছে, কারণ তাকে যদি ওপেনিংয়ে না পাঠানো হয়, তাহলে তিনি 8 নম্বরেই আসবেন। তার পারফরমেন্সও কিন্তু একেবারেই বাজে। উইকেট পাচ্ছেন না, ব্যাটিংয়েও ভালো রান করতে পারছেন না। একটা ম্যাচে 50-এর কাছাকাছি অর্থাৎ 47 এরকম কিছু একটা রান করেছিল। এবার দেখা যাক এই ম্যাচে তিনি কেমন পারফরমেন্স দেখাতে পারেন। এরপর আমরা দেখতে পাবো হর্ষিত রানাকে, তারপরে বরুণ চক্রবর্তী এবং স্পেন্সার জনসনের পরিবর্তে আমরা দেখতে পাবো এন্ড্রিক নরকিয়াকে। এই ম্যাচে এই পরিবর্তনগুলো করবে বলে আশা করছি, কারণ অজিঙ্ক্য রাহানে ভালোভাবেই জানেন হায়দ্রাবাদের যে প্লেয়াররা রয়েছে, হেডমাস্টার, অভিষেক শর্মা, এরা যদি ব্যাটিং করতে শুরু করে, তাহলে এইবার হয়তো 400 পার করে দেবে। তাই তিনি এই ম্যাচে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছেন না। তার সেরা অস্ত্রগুলো তিনি ব্যবহার করতে চাইছেন এই ম্যাচে। আপনার কি মনে হয় কেকেআর যদি এই প্লেইং 11 নিয়ে মাঠে নামে, তাহলে কি হায়দ্রাবাদকে হারাতে পারবে? অথবা কেকেআরের আর কোন প্লেইং 11-এর প্রয়োজন, অর্থাৎ কোন প্লেয়ারকে দলে যুক্ত করা প্রয়োজন, কাকে বাদ দেওয়া দরকার বলে আপনি মনে করছেন, অবশ্যই কমেন্টে জানাবেন।